This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব মেদিনীপুরের সমবায় সেই সমবায় হার এবং তারপর আবারও লুটের অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। কাথি কৃষি সমবায় জয় তৃণমূলের, হলদিয়ায় ডকে জয়ী বামেরা পুলিশকে দিয়ে ভোট লুট করছে এমনটা অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাজ্যে বিজেপি সরকার হলে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে এমনটা শুভেন্দু দাবি করছেন। 22-এ কাঁথি পুরসভায় লুট করেছিল, 24-এ লোকসভায় হারিয়ে দিয়েছি। সমবায় লুট করছে, 26-এ পূর্ব মেদিনীপুরে 16 আসনেই হারিয়ে দেব। নন্দীগ্রাম থেকে ঠিক এভাবেই চ্যালেঞ্জ জানানোর চেষ্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে, ওগুলো তো যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। আমি তো নিজে ভোটার, ভোট দিতে আসিনি, কারণ আমার তো কোনো প্রয়োজন নেই, আমি জানি তো ফলাফল কি। এই যে সমবায়ের ভোট, সেখানে দেখা গেল যে 78টা গতকাল। ওগুলো বাদ দেন, এখানেও তো 45টা আমরা জিতেছি। ওগুলো কি আছে, জেলায় 80টা সমবায় বিজেপি জিতেছে। ওগুলো বলে ওই তো যত লুট করবে লাভ তো। 22-এ কাঁথি পুরসভা লুট করেছিল, 24-এ লোকসভায় সাফ করে দিয়েছি। সমবায় লুট করেছে, 26-এ সব হারিয়ে দেবো, 16টাতে হারিয়ে দেবো। হারের ভয়ে এতদিন শুভেন্দু অধিকারীরা নির্বাচন করতেন না, ভোট হতেই তৃণমূল কংগ্রেস জিতেছে এমনটা দাবি করছেন যুব তৃণমূলের জেলা সভাপতি তথা অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি। শোনাবো তার বক্তব্য। তো স্বাভাবিক কারণ এদেরকে পরিষ্কার যে শুভেন্দু অধিকারী এতদিন ব্যাংকের নির্বাচন করতেন না, বকলমে তিনি 3বার 4বার এক একটা ব্যাংকের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি চেয়ারম্যান ছিলেন। কেন সমবায় আইনে কখনো 2বারের বেশি চেয়ারম্যান থাকা যায় না, সেক্রেটারি থাকা যায় না। তো তিনি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি চেয়ারম্যান ছিলেন। এটা পরিষ্কার যে তিনি নির্বাচন করতে ভয় পেতেন, সমস্ত নির্বাচনকে খেজুরি নিয়ে চলে যেতেন, অন্য জায়গায় নিয়ে চলে যেতেন। তো সেক্ষেত্রে আজকে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় জয়কার হয়েছে। তৃণমূল কংগ্রেসের সমস্ত আসনে আমরা জয়লাভ করেছি। আপনারা শুনলেন সুপ্রকাশ গিরি কি বলছেন। কিন্তু গতকাল তার বাবা মানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অখিল গিরি, প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, তিনি এই অভিযোগ করেছিলেন যে ভুয়ো ভোটার ঢোকাতে পুলিশ মদত দিচ্ছে, পরে পুলিশের ধাক্কাও তাকে খেতে হয়, ইমেজেও ধাক্কা লাগে। তিনি কি বলেছিলেন সেটা শোনাবো এবার। আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে, এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো? এই জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে ভোট দিতে দিচ্ছে না। ক্যান্ডিডেটকে বারবার যারা ভোট দিতে এসেছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে এটা কার ব্যাংকের এই যে কার্ডটা, এটা মান্যতা নেই, এটা মান্যতা নেই, এটা ফটো দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, এটাকে মান্যতা দিচ্ছে না, কাউকে ভোট দিতে দিচ্ছে না। স্যার বলতে গিয়েছিল, স্যারের গায়ে হাত দিয়ে এনারা কি করছে এখানে করা উচিত, এনারা কি করছে এখানটায়? প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে, প্রত্যেক ভোটারকে গায়ে হাত দিয়ে। গতকাল পরিস্থিতি এমন হয়েছিল, রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি তিনি পুলিশের ধাক্কা খেয়েছিলেন। কিন্তু এই অখিল গিরিকে কি দাওয়াই দেওয়া উচিত সেটা আবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলছেন দিলীপ ঘোষ। না, আমরা বলবো না, উনি কি বলেছেন তার মুখেই শোনাবো। দেখুন, ব্যাংকের নির্বাচন, স্কুলের নির্বাচন বা পুজো কমিটির নির্বাচন, সব জায়গায় টিএমসি ওটাকে পলিটিক্যাল একটা এজেন্ডা বানিয়ে হজ্জুদি করে। এবং ঠিক আছে, প্রচার করো তোমার মতে, কিন্তু কাউকে ভোট দিতে দেবে না, ভোটারদের ঢুকতে দেবে না, গ্রাম থেকে বেরোতে দেবে না। যত কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে পূর্ব মেদিনীপুরে দেখুন, ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মুসলিম এলাকায় বুথ করা হবে, কুন্ডারা দাপিয়ে বেড়াবে, কেউ ভোট দিতে যাবে না। মেদিনীপুর টাউনেও তাই করার চেষ্টা হয়েছে, মারপিট। তো এটা কি? আর এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। এটা কি গণতন্ত্র চলছে? নিজের মতো করে ব্যবসা চালাচ্ছে, দোকান চালাচ্ছে, লুটপাট করছে, আর মুখে বলা হচ্ছে দেশে গণতন্ত্র নাই, নাই, স্বাধীনতা নেই। তোমরা কাউকে স্বাধীনতা দিয়েছো এখানে? দিলীপ ঘোষের কাছ থেকে এটাই আশা করা যায়, কেন দিলীপ ঘোষকে বাংলার মানুষ কুকথা বলা দিয়েই চেনে। কিছুদিন আগে দেখবেন, এখন তো আমরা দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ বলি না, অশ্লীল ঘোষ বলি। অশ্লীল কথাবার্তা বলা দিলীপ ঘোষের মুখই মানায়। কেন কয়েকদিন আগে দেখবেন বাংলার একটি নারীকে, একটি মাকে, নারী শক্তিকে তিনি বলছেন গলার ধরে টিপবে, বলছেন বুকের উপর দিয়ে গাড়ি চলে যাবে, তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। তো দিলীপ ঘোষেতেই আছেন। অন্যদিকে মোথাবাড়ি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়তে হলো সুকান্ত মজুমদারকে।
লোহার ব্যারিকেড ভেঙে এগিয়ে গেল বাঁশের ব্যারিকেড, সেখানে বিজেপিকে আটকে দেওয়া হলো। বাধা পেয়ে ব্যারিকেডের সামনে অবস্থানে সুকান্তরা। মোথাবাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আগে বাধার মুখে পড়তে হয় বিজেপিকে। প্রতিবাদে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন, সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছে। এভাবেই রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিজেপির নেতা কর্মীদের। এই মুহূর্তে সদুল্লাপুরে সেই আগুন এই মুহূর্তে রাস্তার মধ্যে জ্বলছে, পেছনে রয়েছে ব্যারিকেড এবং যেখানে এই রাস্তায় আগুন জ্বলছে তার বাঁ দিকে কাছে রয়েছে সদুল্লাপুর পুলিশ ক্যাম্প। এইখানে এখনো পর্যন্ত বসে রয়েছেন সুকান্ত মজুমদার এবং রাস্তায় বসে আছেন সাংসদ খগেন মুর্মু থেকে শুরু করে বিজেপির অন্যান্য বিধায়ক এবং নেতা নেত্রীরা। এই মুহূর্তে ব্যারিকেড আটকে রেখে দিয়েছে পুলিশ এবং সেই ব্যারিকেড ভাঙানোর চেষ্টা করছে। উত্তেজনা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। এই মুহূর্তে শুধু বিজেপি কর্মী সমর্থক নয়, দেখা যাচ্ছে এই সদুল্লাপুরের আশেপাশে বহু মানুষ কিন্তু এখানে যারা বিজেপির কর্মী সমর্থক কিনা সন্দেহ রয়েছে, তারাও কিন্তু দলে দলে মানুষ এই মুহূর্তে আসছে। পাশাপাশি পুলিশের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই যে ব্যারিকেড পেছনে রয়েছে, এই ব্যারিকেডের ওপারে আরো পরপর 3টি ব্যারিকেড করেছে পুলিশ। এখান থেকে এই সদুল্লাপুর থেকে মোথাবাড়ি অন্তত প্রায় আরো কাছে পিঠে 10 কিলোমিটার। তার আগে এত আগে কেন পুলিশ তাকে আটকালো, এই নিয়ে প্রশ্ন উঠছে। এই মুহূর্তে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপির নেতারা। মালদার সদুল্লাপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। আপনারা সেই সময়কার ছবি দেখলেন। এরপর সুকান্ত মজুমদার তিনি অবস্থানে বসে পড়েন, বিক্ষোভ প্রদর্শন করেন সদল বলে। পুলিশ একটা ব্যারিকেড আমরা ভেঙেছি আজকে। এখন দেখুন পুলিশ কিভাবে মাটি খুঁড়ে, রাস্তা খুঁড়ে, স্টেট হাইওয়ে খুঁড়ে বাসের কেল্লা তৈরি করেছে। এই পুলিশ তিতুমিরের বাহিনীতে পরিণত হয়েছে, যে তিতুমির হিন্দুদের খুন করত। মানুষ চাইছে বাংলাদেশের মতো পরিস্থিতি যেন এখানে তৈরি না হয়। মানুষ চাইছে যে যেন বাংলাদেশের মতো পরিস্থিতি এখানে না তৈরি হয়। আমরা সেই জন্য চাইছিলাম, আমি পুলিশকে বললাম যে আমি একা যাব, থানায় গিয়ে যারা আক্রান্ত তাদেরকে আপনারা নিয়ে আসবেন, আমি তাদের সাথে কথা বলবো। 144 ধারা কোনোভাবে ব্রেক হবে না। কিন্তু তবুও এই জিহাদি পুলিশ আমাকে অ্যালাউ করলো না থানায় যেতে। স্থানীয় বিধায়ক সাবিনা ইয়াসমিন তিনি কি বলেছেন এবার শোনাবো আপনাদের। কি করতো বিজেপি? একটা মোথাবাড়িতেও যদি ঘটনা ঘটে থাকে তার পিছনে আরএসএস, তার পিছনে বিজেপি। তো তাদের কাজ হচ্ছে আগুন জ্বালানো। আর আমার ওখানে মোথাবাড়িতে দাপিয়ে বেড়াচ্ছি কেন? কারণ আমরা আগুন জ্বালাতে জানি না, আমরা আগুন নেভানোর চেষ্টা করি, আমরা শান্তির চেষ্টা করি। আমি ওখানকার বিধায়ক, নিশ্চয়ই সুকান্ত বাবু ওখানকার বিধায়ক নয়, উনি বাইরে থেকে আগুন জ্বালানোর জন্য আসছেন। আর আমি আমার এরিয়াকে শান্ত রাখার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষের কাছে শান্তির বার্তা বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ফলে ওনারা জানেন ভালো করে যে কাকে এন্ট্রি করলে বা কে কিভাবে কাজ করবে, কে কিভাবে গেলে আমরা এরিয়া শান্ত রাখতে পারবো কি পারবো না, সেটা প্রশাসন দেখছে। অন্যদিকে এবার বাংলায় আবার বদলের ডাক দিচ্ছেন কার্তিক মহারাজ। তিনি বলছেন রাজ্যের শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর জেলে, আর সেই রাজ্যে পরিবর্তন প্রয়োজন। যে দল দেশের কথা বলবে, হিন্দু ধর্মের কথা বলবে, সেই দলকেই সমর্থন করব, এমনটাই মন্তব্য বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজের। আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো
এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন। 26-এর প্রচারে কি করবেন? 26-এর প্রচার রাজনৈতিক যারা দলের নেতা তারা প্রচার করবে। আমরা সন্ন্যাসী হিসাবে আমার ধর্মের পরে আঘাত এসছে, আমার ধর্মের মানুষ আহত হচ্ছেন, আমার পূজা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সেটা আবেদন করব। পরিবর্তনের ডাক দেবেন 26-এ? নিঃসন্দেহে পরিবর্তন দিতে এইটা মানুষ মেনে নেবে। মানুষ আজকে বাংলার যা পরিস্থিতি হচ্ছে, রাজনৈতিক দলের পাশে দাঁড়িয়ে কি যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। যে রাজ্যের একটা শিক্ষামন্ত্রী শিক্ষার দপ্তরটাই জেলে, যে রাজ্যের খাদ্য দপ্তরটাই জেলে, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় আজকে হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, আজকে চিন্তা করবেন না। তাই আমি অনুরোধ করব সমগ্র পশ্চিম বাংলার বাঙালি হিসাবে বাংলার মাথা যাতে উঁচু হয় আর নত না হয়, তার জন্য সমগ্র বাংলার বাঙালিকে চিন্তা ভাবনা করতে অনুরোধ করছি। এটাই বলবো, উনি সাধুর বেশ পরিত্যাগ করুন এবং রাজনৈতিক দলে এর আগেই তিনি ভেতরে ভেতরে আরএসএস এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে চলেন, আমরা জানি। আমি ওনাকে বলবো যে আপনি সরাসরি ওই সাধুর বেশ পরিত্যাগ করে ওপেন আপনি ভারতীয় জনতা পার্টির পদাধিকারিতে নেমে যান। কার্তিক মহারাজ তো নতুন কিছু বলেননি। কার্তিক মহারাজ হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালির মনের কথা বলেছেন। এই প্রান্তের প্রায় 8 কোটি হিন্দু পশ্চিমবঙ্গে ঠিক করে ফেলেছেন যে 26-এ যবন প্রেমী সরকারকে বিদায় করে হিন্দুত্বের ধারা, ভারতীয় ভাবধারা, ভারতীয়ত্বের ধারা যারা বহন করে তাদের সরকার আনবে। কোনায় কোনায় আমরা বাংলাদেশের চিত্র দেখছি। ওদিকে চিন্ময় প্রভুরা জেলে বন্দী, এদিকে কার্তিক মহারাজরা আওয়াজ তুলেছেন যে পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ হইতে বাঁচাতে হয়, তৃণমূলের হাত হইতে বাঁচাতে হয়, তাহলে পরিবর্তন এবং বদল ছাড়া উপায় নেই। অন্যদিকে বিমানবন্দর থেকে বারাসত পর্যন্ত মেট্রোর যে লাইন, সেই লাইন সম্প্রসারণে একটা জমি জট তৈরি হয়েছে। রাজ্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নিউ ব্যারাকপুর থেকে বারাসত পর্যন্ত এলাকায় জমি সমস্যার কারণে মেট্রোর কাজ শেষ করা যাচ্ছে না বলে দাবি করছে কলকাতা মেট্রো রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার। আমার সহকর্মী সায়ন্ত, এই মুহূর্তে এই যে জট পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা সমাধানের জন্য কি কি পদক্ষেপ বা চেষ্টা ইতিমধ্যেই দেখা যাচ্ছে, জানা যাচ্ছে? দেখো, নোয়াপাড়া থেকে ভায়া দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা এবং মেট্রো পরিষেবা আনুষঙ্গিক যে লাইন পাতা এবং সিগন্যাল ট্র্যাক সবকিছু পাতা হয়ে গিয়েছে বলে মেট্রো সূত্রে খবর। কিন্তু বিমানবন্দর থেকে বারাসাত পর্যন্ত মূল প্রকল্প নোয়াপাড়া থেকে বারাসাত, যার মধ্যে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্তই কমপ্লিট হতে পেরেছে। বিমানবন্দর থেকে বারাসাত পর্যন্ত হতে পারছে না, কারণ 2.5 একর জমি প্রয়োজন। মাইকেলনগর পর্যন্ত কাজটা কিছুটা হলো মসৃণভাবে হয়েছে, কিন্তু তারপর থেকে এতটাই জমি জট এবং বেদখল হয়ে রয়েছে একাধিক জমি, এবং রাজ্য সরকার যে জমি অধিগ্রহণ করে দেওয়ার কথা ছিল সেটাও অধিগ্রহণ করে দেয়নি, যে কারণের জন্য মাইকেলনগর থেকে বারাসাত পর্যন্ত কোনো মেট্রো স্টেশনের কাজ শুরু করা যাচ্ছে না এবং প্রায় 7.5 থেকে 8 কিলোমিটার এই কাজ সম্পূর্ণ থমকে গিয়েছে। যেটা মেট্রোর তরফে দাবি করা হয়েছে, রাজ্য সরকার যদি দ্রুত অধিগ্রহণ না করে দেয় বা যদি জমি জটিল যে সমস্যা, वो हमारा न्यू बैरकपुर से बारासात वाला एरिया जो है उसमें लैंड एक्विजिशन और एनक्रोचमेंट्स के बहुत सारे इश्यूज हैं। वो स्टेट गवर्नमेंट से हम टच में हैं, जैसे ही वो हमारे उसको क्लियर करते हैं हम लोग उसमें काम करते हैं। कितना किलोमीटर का काम इसके? और तकरीबन हमारा 8 किलोमीटर के आसपास का। 8 किलोमीटर। कितने लैंड चाहिए आपको एक्विजिशन? तकरीबन 2.5 हेक्टेयर के आसपास का हमको लैंड चाहिए। एनी पॉजिटिव साइन फ्रॉम द स्टेट गवर्नमेंट? हम लोग स्टेट गवर्नमेंट के साथ टच में हैं और डेली इंटरेक्शन और मतलब मीटिंग्स होती हैं। जैसे हमको कोई पॉजिटिव इंडिकेशन मिलेगा और हमको एनक्रोचमेंट्स हटा दिए जाएंगे तो हम काम शुरू करेंगे। জমি নিয়ে কোনো সংকট নেই, তবে উচ্ছেদে আমরাও বিশ্বাস করি না। বিকল্প উপায় আমাদের খুঁজতে হবে, রাজ্যের সমস্ত সহযোগিতা করে। এইগুলো হচ্ছে কাজ না করার কেন্দ্রীয় সরকারের বাহানা এবং অজুহাত।
ঠিক যেভাবে 100 দিনের টাকা আমরা যখন দাবি করি তাতে কত অজুহাত তারা দেখায়, ওরা দেবে না রাজনৈতিক কারণে। সুতরাং রাজনৈতিক অনেক ভাষণ পাবে, আমরা কিন্তু উন্নয়ন এবং কাজ হোক সেটাই চাই। আর 2 মাসের অপেক্ষা, কলকাতা বিমানবন্দরে নামলেই মেট্রো পরিষেবা পাওয়া যাবে, যাতায়াত হয়ে যাবে আর অনেকটাই সহজ। জুড়বে শহর থেকে শহরতলি, খুব তাড়াতাড়ি মেট্রো রেলের মাধ্যমে যুক্ত হতে চলেছে নোয়াপাড়া কলকাতা বিমানবন্দর। মেট্রো সূত্রে খবর, প্রায় 2.5 একরের মতো জমি প্রয়োজন। প্রায় 8 কিলোমিটার অংশে কাজ বাকি রয়েছে জমি দখলের কারণে। আর সেই জমি জটিলতা যত তাড়াতাড়ি কাটানো সম্ভব হবে তত দ্রুত নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত মেট্রো পরিষেবাও চালু করা যাবে বলে মেট্রো রেলের কর্তারা জানাচ্ছেন। কবে এই কলকাতা বিমানবন্দর তথা জয়হিন্দ মেট্রো স্টেশন মেট্রো প্রকল্প থেকে বারাসাত পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয় এবং নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত কবে পরিষেবা সম্পূর্ণ শেষ করা যায় সেদিকেই তাকিয়ে রয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ক্যামেরায় বিনোদ সিংহের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, জয়হিন্দ মেট্রো স্টেশন, কলকাতা বিমানবন্দর। তোলা আদায় করতে গিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব, দেগঙ্গায় কারখানা এ ঘটনা। তৃণমূলের নাম করে কারখানায় তোলাবাজি, হুমকির অভিযোগ। তোলা না দেওয়ায় কারখানার কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। সিসি ক্যামেরার ছবি, সেই ফুটেজ আপনারা দেখছেন এই মুহূর্তে।